রামপুর নামক একটি ছোট্ট গ্রামে রাজু নামে 18 বছরের এক ছেলে বাস করত। জন্মের সময় তার মা মারা যান। তার বাবাকে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। রাজুর বয়স যখন 8 বছর, তখন তার বাবা কোনো কাজে বনে যান এবং আর ফিরে আসেননি। এরপর রাজু সম্পূর্ণ একা হয়ে পড়েন। তিনি গ্রামের একটি জীর্ণ কুঁড়ে ঘরে থাকতেন। গ্রামের প্রধান এবং তার স্ত্রী পাশেই থাকতেন। তাদের নিজস্ব কোনো সন্তান ছিল না, তাই রাজুর বাবা মা মারা যাওয়ার পর তারা তাকে বড় করে তোলেন। এই রাজু, নাও এই খাবারটা খাও, আর যদি কম থাকে তাহলে আমার কাছ থেকে নিয়ে এসো। ওহ মাসি, আর কতদিন তোমাকে বোঝা করে থাকবো? এখন আমার লজ্জা লাগছে। এই, তুমি কি বলছো? তুমি আমাদের নিজের সন্তান ন বলেই যে তুমি আমাদের উপর বোঝা তা নয়। আর কখনো এরকম কথা বলো না। চুপচাপ এই খাবারটা খাও। এই বলে সরপঞ্চের স্ত্রী সীমা চলে গেলেন। রাজু নিশ্চিন্তে খাবার খেলেন। যখন তিনি কুঁড়েঘর থেকে বেরিয়ে এলেন, সরপঞ্চ ঠিক তার সামনে এসে হাজির হলেন। রাজু তাকে দেখতে পেয়ে সোজা তার কাছে গেলেন। রাজু, তুমি কি খাবার খেয়েছো? হ্যাঁ সরপঞ্চ সাহেব, মাসিমা কিছু খাবার নিয়ে বেরিয়ে গেছেন, আর আমিও খেয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছি। হ্যাঁ, খুব ভালো করেছো। তুমি এখন বড় হয়ে গেছো বাবা, নিজের যত্ন নিতে শেখো। হ্যাঁ সরপঞ্চজি, আপনি আমার 8 বছর বয়স থেকেই আমার যত্ন নিচ্ছেন, কিন্তু এখন আমার লজ্জা লাগছে। আমি কিছু কাজ করতে চাই। লজ্জার কি আছে বাছা? আমরা তোমাকে সব সময় আমাদেরই একজন বলে মনে করি, কিন্তু যদি এখনো কিছু করার ইচ্ছা হয় তাহলে শোনো, গ্রামের কাছের জঙ্গলটি আগের মতো বিপজ্জনক নয়। তুমি চাইলে সেখানে গিয়ে কাঠ কাটতে পারো অথবা মধু সংগ্রহ করতে পারো। হ্যাঁ সরপঞ্চজি, আমি আগামীকাল বনে যাব। এখন সময় এসেছে আমার নিজের জন্য এবং আপনার জন্য কিছু করার। পরের দিন রাজু একটা কুড়াল নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল। কিছুক্ষণ পরেই সে এসে পৌঁছালে। জঙ্গলে প্রবেশ করার সাথে সাথে সে ভাবল, যাই বলো না কেন, সরপঞ্চ ছোটবেলা থেকেই আমাকে অনেক সাহায্য করেছেন। এখন আমার নিজের পায়ে দাঁড়ানোর এবং তার সেবা করার সময় এসেছে, যাতে সে তার সন্তানের অভাববোধ না করে এবং চিরকাল সুখী থাকে। রাজু তখনও এই কথা ভাবছিল, হঠাৎ তার চোখ পড়ল একটি কোকিলের উপর, যেটি খুব মনোযোগ সহকারে তার দিকে তাকিয়েছিল। এই কোকিলটা আমার দিকে এত মনোযোগ দিয়ে তাকিয়ে আছে কেন? এটা অন্য কোকিলগুলোর চেয়ে বড় এবং দেখতে একটু ভয়ঙ্কর। রাজু এই কথাটা বলার ঠিক পরেই কোকিলটা তার দিকে উড়ে এসে মানুষের কণ্ঠে বলল, আমি তোমাকে খুব ভালো করে চিনি। তোমার নাম রাজু, আর তুমি মোহনের ছেলে। কোয়ালকে কথা বলতে দেখে রাজু খুব ভয় পেয়ে গেল এবং বলল, এটা কিভাবে সম্ভব? তুমি একটা কোকিল, আর তুমি মানুষের কণ্ঠে কথা বলছো কিভাবে? হয়তো এটা আমার চোখ আমাকে প্রতারণা করছে। কোকিল কি মানুষের মতো কথা বলতে পারে? না, এটা তোমার চোখের ছলনা নয়। আমি আসলে কথা বলা কোকিল। আসলে আমি একসময় মানুষ ছিলাম, কিন্তু একজন জাদুকর আমাকে অভিশাপ দিয়েছিল এবং আমি কোকিলে রূপান্তরিত হয়ে গিয়েছিলাম। আমি তোমার বাবার গোপন রহস্য সম্পর্কে সবকিছু জানি। সে কিছুক্ষণ আগে বোবেনে গিয়েছিল এবং আর ফিরে আসেনি। তুমি কে? তোমাকে কিভাবে বিশ্বাস করব? তুমি কি কখনো ভেবে দেখেছো? তুমি বছরের পর বছর ধরে বাবা ছাড়াই বাস করছো, কিন্তু গ্রামের কেউ তোমার বাবার কথা বলে না। গ্রামের প্রধান ছাড়া কেউ তোমাকে সাহায্য করে না, কিন্তু আমি তোমাকে তোমার বাবার সম্পর্কে সবকিছু বলতে পারি। তোমার বাবা এখনো বেঁচে আছেন, এমনকি আমি জানি তিনি কোথায় আছেন। তাহলে বলো, আমার বাবা কোথায়? আমি তার সাথে দেখা করতে চাই। আমি অবশ্যই তোমাকে বলবো, কিন্তু তার আগে তোমাকে আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করতে হবে। কোন এক অজানা কারণে রাজু সেই কোকিলকে ভয় পেতে শুরু করলো। আমার মনে হচ্ছে এটা একটা দানব আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। এটা আমার ক্ষতি করার আগেই আমাকে পালিয়ে যেতে হবে। এই ভেবে রাজু দ্রুত গ্রামে ফিরে গেল
এবং কিছুক্ষণের মধ্যেই তার বাড়িতে পৌঁছে গেল। আমার মনে হয় এটা নিশ্চয়ই কোনো দানব ছিল। আমি আর কখনো ওই বনে যাব না। রাজু যখন এইসব ভাবছিল ঠিক তখনই সরপঞ্চের স্ত্রী তার জন্য খাবার নিয়ে এলেন এবং রাজুকে ঘাবড়ে যেতে দেখে বললেন, আরে রাজু, তুমি এত ঘাবড়ে যাচ্ছ আর ঘামছো কেন? সব ঠিক আছে তো? কিছু না মাসি, আমার শুধু হালকা মাথা ব্যথা ছিল। আরে যদি তোমার শরীর ভালো না লাগে তাহলে কাজ করো না, আগে এই খাবারটা খেয়ে নাও আর একটু বিশ্রাম নাও। রাজু মাথা ব্যথার ভান করে তার খালার কাছ থেকে সত্য গোপন করেছিল। সে কেবল তাকে খাবার দিয়েছিল এবং চুপচাপ ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। রাজু খেয়ে ঘুমাতে গিয়েছিল। পরের দিন সকালে যখন রাজু ঘুম থেকে উঠল তখন তার ভয় কেটে গিয়েছিল। সে নিজের সাথে কথা বলেছিল, আরে গতকাল কোকিলটাকে কথা বলতে দেখে হয়তো তো আমি একটু বেশিই ভয় পেয়েছিলাম, কিন্তু যদি ভাবি তাহলে তার কথায় কিছু সত্যতা আছে। কোকিলটা অবশ্যই আমার বাবার সম্পর্কে কিছু জানে, আর এটাও ঠিক যে গ্রামের কেউ তার সম্পর্কে কথা বলে না। যখনই আমি গ্রামের প্রধানকে আমার বাবার সম্পর্কে জিজ্ঞাসা করতাম, তিনি সব সময় প্রসঙ্গটি এড়িয়ে যেতেন। তিনি কেবল বলতেন যে আমার মা তাকে জন্ম দিতে গিয়ে মারা গেছেন, আর আমার বাবা অনেক বছর আগে বনে গিয়েছিলেন এবং আর কখনো ফিরে আসেননি। আমার উচিত সেই বনে যাওয়া, সেই কোকিলটাকে খুঁজে বের করা এবং আমার বাবার সম্পর্কে জিজ্ঞাসা করা। এই বলে রাজু বনের দিকে রওনা দিল এবং কিছুক্ষণের মধ্যেই সে আগের দিন যেখানে কোকিলটি পেয়েছিল সেখানেই পৌঁছে গেল। কোকিলটি ইতিমধ্যেই সেখানে ছিল এবং রাজুকে দেখতে পেয়ে সোজা তার দিকে উড়ে গেল। আমি জানতাম তুমি অবশ্যই আসবে, কারণ তুমি তোমার বাবা মোহনের মতোই সাহসী। আমি শুধু আমার বাবাকে দেখতে চাই বলেই এসেছি। তুমি বলেছিলে তুমি আমার বাবার কথা জানো, তাই বলো সে কোথায়? আমি তাকে দেখতে চাই। গতকাল আমি তোমাকে বলেছিলাম যে তোমাকে প্রথমে আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করতে হবে, কিন্তু চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করতে চাই। আমাকে তোমার বন্ধু হিসেবে বিবেচনা করো। আমি জানি তুমি ছোটবেলা থেকেই দারিদ্র্যের সাথে লড়াই করে আসছো এবং মাঝে মাঝে তুমি এটা নিয়ে লজ্জিত বোধ করো। এই কথা শুনে রাজু দুঃখের সাথে বলল, হ্যাঁ, তুমি একেবারে ঠিক বলেছ, আমি সত্যিই গরিব। সরপঞ্চ এবং তার স্ত্রী ছোটবেলা থেকেই আমাকে বড় করেছেন, কিন্তু এখন আমি তাদের উপর ক্রমাগত বোঝা হয়ে থাকতে পছন্দ করি না। আমি নিজের জীবিকা নির্বাহ করতে চাই, যাতে তারা দুজনেই আরামে খেতে পারে এবং সুখে থাকতে পারে। তুমি যদি চাও আমি তোমাকে টাকা আয়ের উপায় দেখাতে পারি। ঠিক আছে, কিন্তু কিভাবে? তুমি আমাকে কিভাবে সাহায্য করতে পারো? আমি এই বনের সব রহস্য জানি, আমার সাথে এসো। এই বলে কোকিলটি উড়ে গেল আর রাজু তার পিছু পিছু চলে গেল। কোকিলটি যখন হাঁটছিল তখন রাজুকে একটি গুহার ভেতরে নিয়ে গেল। কেউই গুহাটির কথা জানতো না, কারণ একসময় এটিকে খুব বিপজ্জনক বলে মনে করা হতো। সেই কারণেই লোকেরা সেখানে প্রবেশ করতে পছন্দ করত না। রাজু গুহায় প্রবেশ করার সাথে সাথেই একটি বাক্স দেখতে পেল। এই বাক্সে কি আছে? আমি এখনই খুলছি। রাজু যখন বাক্সটি খুলল তখন সে অসংখ্য হীরা এবং রত্ন দেখতে পেল। সেগুলো দেখে রাজু অবাক হয়ে চিৎকার করে উঠল, ওহ ভগবান, এই বাক্সে এত হীরা আর রত্ন আছে, এগুলো কার জিনিসপত্র? প্রথমে তুমি ধনী হও, তারপর আমি তোমাকে বলবো কিভাবে আমি এই অভিশাপ ভাঙতে পারি। আর যখন তুমি আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করবে তখন আমি তোমাকে তোমার বাবার সাথে পরিচয় করিয়ে দেব। আমি জানি সে কোথায়। আমি সেই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব। কিন্তু একটা কথা মনে রেখো, কেউ যেন আমার কথা জানতে না পারে। যদি কেউ জানতে পারে তাহলে তোমার বাবার সাথে দেখা করা তোমার জন্য কঠিন হয়ে পড়বে। রাজু বাক্সটা তুলে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে পৌঁছে সে সেটা একপাশে রেখে দিল। ঠিক তখনই গ্রামপ্রধান এবং তার স্ত্রী রাজুর জন্য খাবার নিয়ে এলেন। বাক্সটা একপাশে রাখা দেখে
গ্রাম প্রধান রাজুকে জিজ্ঞাসা করলেন, রাজু, এই বাক্সটা কোথা থেকে এলো আর এতে কি আছে? সরপঞ্চ যখন জিজ্ঞাসা করলেন, রাজু কি উত্তর দেবে ভেবে পাচ্ছিলেন না। এদিকে সরপঞ্চের স্ত্রী বাক্সটি খুললেন এবং ভেতরে মূল্যবান হীরা এবং রত্ন দেখে বললেন, রাজু, তুমি এত হীরা আর রত্ন কোথা থেকে পেলে? রাজু তাদের সত্যিটা বলতো, কিন্তু কোয়েলের কথাগুলো তার মনে পড়ে গেল, যে তাকে কঠোরভাবে নিষেধ করেছিল। তাই সে তাদের অন্য কিছু বলল। মাসি, আমি কাঠ কাটতে বনে গিয়েছিলাম। কাঠ কাটতে কাটতে অনেক দূরে হেঁটে গিয়ে একটা গুহা দেখতে পেলাম। ভেতরে ঢুকে এই বাক্সটা দেখতে পেলাম। সেখান থেকে তুলে বাড়িতে নিয়ে এসেছি। রাজাজু, তুমি ভুল করছো। এই সব হীরা এবং রত্ন রাজার হতে পারে। সে সম্ভবত সেগুলো সেখানে নিরাপদে রেখে দিয়েছে। যদি এই গল্প রাজার কাছে পৌঁছায়, তাহলে সে আমাদের কঠোর শাস্তি দেবে। রাজার খুব ভয় হচ্ছিল। যদি এই খবর রাজার কাছে পৌঁছায়, তাহলে তিনি আমাদের কঠোর শাস্তি দেবেন। রাজার কাছে খবর পৌঁছানোর আগেই যে কেউ তার সোনা চুরি করেছে, আমাদের অবিলম্বে এই সোনা রাজাকে ফিরিয়ে দিতে হবে। সরপঞ্চের কথা শুনে রাজু ভাবল, এখন আমি সরপঞ্চকে কিভাবে বলবো যে এই হীরা এবং রত্নগুলি রাজার নয়? একই কোকিল আমাকে এগুলি দিয়েছিল। কিন্তু যদি আমি সরপঞ্চকে কোকিলের কথা বলি, তাহলে আমার বাবার সাথে দেখা করা আমার পক্ষে কঠিন হবে, এবং এই হীরা এবং রত্নগুলির চেয়ে তার সাথে দেখা করা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। রাজুর কাছে হীরা ও রত্ন পাথরের চেয়ে তার বাবার সাথে পুনর্মিলন বেশি গুরুত্বপূর্ণ ছিল। তাই সরপঞ্চের অনুরোধে তিনি রাজাকে হীরা ও রত্ন পাথর দিতে রাজি হন। ঠিক আছে সরপঞ্চ সাহেব, আপনি যেমন বলবেন আমরা এই বাক্সটি এখুনি রাজার কাছে পৌঁছে দেব। এই বলে রাজু বাক্সটি তার মাথার ওপর তুলে নিল। তারপর সে এবং সরপঞ্চ রাজার দিকে এগিয়ে গেল এবং কিছুক্ষণের মধ্যেই তারা তার দরবারে প্রবেশ করল। রাজার সামনে বাক্সটি রেখে সরপঞ্চ বললেন, মহারাজ, এই ছেলেটি আমার প্রতিবেশী। সে কাঠ কাটতে বনে গিয়েছিল এবং একটি গুহায় হীরা ও রত্ন ভর্তি এই বাক্সটি খুঁজে পেয়েছিল। আমাদের সন্দেহ হয়েছিল যে এটি আপনার হতে পারে, তাই আমরা তাৎক্ষণিকভাবে এটি আপনার দরবারে নিয়ে এসেছি। এই সব শুনে রাজার মন লোভে ভরে গেল, কারণ তিনি জানতেন যে বাক্সটি তার নয়। কিন্তু এত মূল্যবান হীরা এবং রত্ন দেখে তিনি ভাবলেন, এই হীরা এবং রত্নগুলি আসলে আমার নয়, কিন্তু যেহেতু এগুলি আমার কাছে দুর্ঘটনাক্রমে এসেছে, তাই আমি কেন এগুলি নষ্ট হতে দেব? বিনিময়ে এই লোকদের কিছু পুরস্কার দেয়া ভালো, যাতে তারা খুশি হয় এবং আমার কাছে নিরাপদে থাকে। এই ভেবে রাজা তাকে বললেন, হ্যাঁ, এই বাক্সটা আমার। আমি ওটা ওখানে নিরাপদে রেখেছিলাম, কিন্তু তোমরা দুজনেই সততার সাথে এই বাক্সটা আমার দরবারে এনে দারুণ কাজ করেছ। তোমাদের সততায় আমি খুশি, তাই তোমাদের পুরস্কৃত করা হবে। এই কথা বলে রাজা তার সৈন্যদের বললেন, সৈন্যরা, ওর কাছ থেকে এই বাক্সটা নাও এবং কোষাগারে রাখো। আর হ্যাঁ, ও তার সততার প্রমাণ দিয়েছে, তাই ওকে আমার কোষাগার থেকে কিছু টাকা পুরস্কার হিসেবে দাও, যাতে ও খুশি হয় এবং অন্যদের জন্য উদাহরণ তৈরি করে। রাজার নির্দেশে সৈন্যরা তাদের কাছ থেকে বাক্সটি নিয়ে পুরস্কার হিসেবে কিছু টাকা দিল। সরপঞ্চ টাকা পেয়ে খুব খুশি হলেন, কিন্তু রাজুর মন খারাপ হলো। তিনি খুব ভালো করেই জানতেন যে রাজা মিথ্যা বলছেন, কিন্তু তিনি কিছু বলতে পারলেন না, কারণ কোয়েল তাকে সত্য কথা বলতে নিষেধ করেছিলেন। রাজুর ভয় ছিল যে যদি সে সত্য বলে, তাহলে তার বাবার সাথে দেখা করা তার জন্য কঠিন হয়ে পড়বে। রাজুর কাছে টাকার চেয়ে বাবার সাথে দেখা করা বেশি গুরুত্বপূর্ণ ছিল, তাই সে চুপ করে রইল। এবং তারপর দুজনেই পুরস্কারের টাকা নিয়ে তারা তাদের বাড়ির দিকে রওনা দিল। রাজু সরপঞ্চের সাথে তার বাড়িতে গেল এবং বাড়িতে পৌঁছে সে তার টাকাও সরপঞ্চকে দিয়ে বলল, সরপঞ্চজি, দয়া করে এই টাকাটা রেখে দিন। আপনি সব সময় আমার যত্ন নিয়েছেন।
আর আমি খুশি যে এই টাকাটা আপনার কাজে লাগবে। সরপঞ্চকে টাকা দেওয়ার পর রাজু চলে গেল। পরের দিন সকালে সে আবার বনের দিকে রওনা দিল। কিছুক্ষণের মধ্যেই সে সেই জায়গায় পৌঁছে গেল যেখানে সে কোকিলটিকে পেয়েছিল। ঠিক তখনই একটি বটগাছের নিচে বসে থাকা একজন ঋষি এসে পৌঁছালেন। তিনি রাজুকে জিজ্ঞাসা করলেন, আরে ছেলে, তুমি কে আর এই বনে কি করছো? আমি মোহনের ছেলে এবং আমি এই বনে আসা যাওয়া করি। ঋষি এই কথা শুনে হতবাক হয়ে গেলেন, কিন্তু কিছু বললেন না এবং চুপচাপ চলে গেলেন। ঋষি চলে যাওয়ার সাথে সাথে কোকিলটি উড়ে গেল। সেই সাধু তোমাকে কি বলছিলেন? কিছুই না, সে শুধু জিজ্ঞাসা করছিল তুমি কে এবং এখানে কি করছো। আমি তাকে বললাম আমি মোহনের ছেলে এবং আমি এখানে প্রায়ই আসি। এই সন্ন্যাসী আসলে একজন প্রতারক। সে কেবল একজন সাধুর ছদ্মবেশ ধারণ করে, কিন্তু ভেতরে ভেতরে সে একজন শয়তান। আমি ওই সন্ন্যাসীর কথা চিন্তা করি না, আমি শুধু তোমার আর আমার বাবার কথা চিন্তা করি। শুধু বলো কিভাবে আমি তাকে অভিশাপ থেকে মুক্ত করতে পারি। ঠিক আছে, তাহলে আমার সাথে চলো। সে রাজুকে একটা গুহার ভেতরে নিয়ে গেল, যেখানে জল ভর্তি একটা কাচের বোতল ছিল। আগামীকাল পূর্ণিমার রাত, তোমাকে মধ্যরাতে এখানেই আসতে হবে এবং চোখ বন্ধ করে বোতলটি ভেঙে ফেলতে হবে। বোতলটি ভাঙার সাথে সাথেই আমি মদের প্রভাব থেকে মুক্ত হব এবং তারপর আমি তোমাকে তোমার বাবার অবস্থানের রহস্য বলবো। আমার কি এই বোতলটাও ভেঙে ফেলা উচিত? না, আগামীকাল পূর্ণিমার রাত, তুমি কেবল আগামীকালই এটি ভাঙতে পারবে। এই বলে কোকিলটি উড়ে গেল এবং রাজু বাড়ির দিকে রওনা দিল। ইতিমধ্যে সন্ন্যাসী যিনি তাদের কথোপকথন শুনছিলেন তিনিও রাজুর পিছনে পিছনে গেলেন। রাজু যখন তার বাড়ির কাছাকাছি পৌঁছালেন তখন তিনি সন্ন্যাসীকে তার পিছনে আসতে দেখে থামলেন। সন্ন্যাসী কাছে এসে রাজুর সাথে কথা বললেন। আমি নিজের চোখে তোমাকে কোকিলের সাথে কথা বলতে দেখেছি। দেখো, তুমি ওই কোকিলটিকে চেনো না। এটা কোনো সাধারণ কোকিল নয়। আমি সব জানি, কিন্তু ওই কোকিলটা আমার বাবার কথা জানে এবং আমি যে কোনো মূল্যে আমার বাবাকে পেতে চাই। তোমার বাবা আর বেঁচে নেই। সেই কোকিল তোমাকে ফাঁদে ফেলে অভিশাপ থেকে নিজেকে মুক্ত করতে চায়। এই কথা শুনে সে রেগে গেল। ও সাধু মহারাজ, আমি সাধুদের সম্মান করি, কিন্তু তোমার মতো ভণ্ডদের নই। মনে রেখো, এর বাইরে আমি একটি কথাও সহ্য করতে পারি না। এখান থেকে চুপচাপ চলে যাওয়াই ভালো। এই বলে রাজু বাড়ি চলে গেল। ইতিমধ্যে সরপঞ্চ এবং তার স্ত্রী তাদের ঘর থেকে বেরিয়ে এসে সাধুকে দেখতে পেলেন। তারা দুজনেই সাধুর কাছে এলেন এবং সরপঞ্চ তাকে বললেন, আরে সাধু মহারাজ, তুমি এখানে কি করছো? আমি রাজুকে সত্যটা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু সে শুনতে প্রস্তুত ছিল না এবং সে সেই কোকিলটিকে অভিশাপ থেকে মুক্ত করতে চায়। যদি কোকিল তার অভিশাপ থেকে মুক্তি পায় তাহলে গ্রামটি ধ্বংস হয়ে যাবে। গ্রামের একজনও মানুষ বেঁচে থাকবে না। হ্যাঁ, একেবারে ঠিক, কিন্তু রাজু শুনতে রাজি নয়। সাধু মহারাজ, চিন্তা করো না, আমি এখনই রাজুকে এটা ব্যাখ্যা করব। এই বলে সরপঞ্চ সেই সময় রাজুর বাড়িতে গিয়ে রাজুকে বললেন, রাজু, আমি কি শুনছি? বনে একটা কোকিলের সাথে দেখা হয়েছে যে মানুষের মতো কথা বলে। একটা কোকিল মানুষের মতো কথা বলতে পারে, এটা কি তোমার কাছে অদ্ভুত মনে হয় না? ওহ, তাহলে জানেন সরপঞ্চজি, প্রথমে আমার কাছে সব অদ্ভুত মনে হয়েছিল, কিন্তু এখন আর নূত মনে নয়। আর আমি নিশ্চিত যে সেই সাধু অবশ্যই আপনাকে এটা বলেছে। দেখুন সরপঞ্চজি, আমার বাবা 8 বছর আগে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছেন, আর সেই কোকিল জানে আমার বাবা কোথায়। আমি শুধু আমার বাবাকে খুঁজে পেতে চাই, তার সাথে দেখা করতে চাই। তুমি তোমার বাবার সম্পর্কে কিছুই জানো না। হ্যাঁ, আমি জানি না, আমি একেবারেই জানি না, কারণ তুমি আমাকে কখনো বলনি আর গ্রামবাসীরাও বলনি। এই বলে রাজু রাগ করে ঘর থেকে বেরিয়ে গেল। সরপঞ্চ রাজুকে ডাকলেন, কিন্তু রাজু তাকে উপেক্ষা করে ঘর থেকে বেরিয়ে গেলেন।
সরপঞ্চও ঘর থেকে বেরিয়ে এলেন, বাইরে দাঁড়িয়ে থাকা সাধুকেও নিয়ে। সরপঞ্চ সাধুকে বললেন, আমি জানি না রাজু কোথায় গেছে। এখন আমাদের আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং জঙ্গলে যেতে হবে এবং রাজুকে বোতল ভাঙতে বাধা দিতে হবে। এরপর রাজসাধু সরপঞ্চকে বনের গুহায় নিয়ে গেলেন এবং বললেন যে এটি সেই গুহা যেখানে বোতলটি পড়ে আছে, যার মধ্যে সেই দৈন কোয়ালের ক্ষমতা রয়েছে। রাজু নিশ্চয়ই এখানে আসছে, আমাদের একপাশে লুকিয়ে থাকা উচিত। এই বলে দুজনেই গুহার একপাশে লুকিয়ে পড়ল এবং ঠিক সেই সময় রাজু সেখানে এসে হাজির হলো। রাজুকে দেখে কোকিলটি উড়ে এসে রাজুর দিকে বলল, সাধু এবং সরপঞ্চ এখানে এসেছেন। তারা গুহার একপাশে লুকিয়ে দাঁড়িয়ে আছে। তারা তোমাকে এই বিষয় বলবে। যদি তুমি তাদের কথা শোনো তাহলে তুমি আর কখনো তোমার বাবার সাথে দেখা করতে পারবে না। না, আমি তাদের কথা শুনব না। যখনই সে বোতল ভাঙতে শুরু করলো, সাধু এবং সরপঞ্চ সেখানে এলেন। রাজু দাঁড়াও, এই বোতলটা ভাঙো না, তুমি বড় ভুল করছো। না, যে কোনো মূল্যে আমাকে বাবার সাথে দেখা করতেই হবে। রাজু মনোযোগ দিয়ে শোন, এই কোকিলটি কোনো সাধারণ পাখি নয়, বরং একটি ডাইনি। 10 বছর আগে যখন তুমি ছোট ছিলে, এই ডাইনি পুরো বন দখল করে নিয়েছিল। যে কেউ ভুল করে বনে ঢুকে যেত, সে আর ফিরে আসতো না। তোমার বাবা এবং আমি তাকে থামানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা একজন ঋষির কাছে সমাধান চেয়েছিলাম। তিনি আমাদের বলেছিলেন যে এই অভিশাপ ভাঙতে হলে তোমাদের একজনকে বনের কাছের কূপে নিজের জীবন উৎসর্গ করতে হবে। তোমার বাবা সাহসের সাথে এগিয়ে এসে নিজেই এই বলিদান করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি কূপে ঝাঁপিয়ে পড়েন এবং ঋষি ডাইনির সমস্ত শক্তি একটি বোতলে ভরে তাকে কোকিলে রূপান্তরিত করেন। এইভাবে বন সুরক্ষিত ছিল, কিন্তু আমরা কখনো কাউকে এই গোপন কথা বলিনি। গ্রামবাসীরা কিছুই জানে না, কেবল ঋষি এবং আমি এটি জানতাম, তাই আমরা কখনো তোমাকে বলিনি। কিন্তু যদি তুমি এই বোতলটি ভাঙো, তাহলে সে তার আসল রূপে ফিরে আসবে। এটি তার একটি কৌশল মাত্র। এই লোকেরা মিথ্যা বলছে, সত্যি কথা আমি যা বলছি। যদি আমার মনে কোনো কৌশল থাকতো তাহলে আমি কেন তোমাকে সাহায্য করতাম? গ্রামবাসীরা কি কখনো তোমাকে সাহায্য করেনি? আমি তোমাকে টাকা, জিনিসপত্র, হীরা, মুক্তা সবকিছু দিয়েছি। এখন আমি তোমাকে তোমার বাবার সাথে দেখা করিয়ে দিচ্ছি। রাজু ব্রহ্মার মধ্যে পড়ে গেল এবং বোতলটি মাটিতে ছুঁড়ে ভেঙে ফেলল। তারপর হঠাৎ ডাইনির আকারে কোকিলটি এসে হাজির হলো। রাজু, তুমি আমার বড় কাজটা সহজ করে দিয়েছ। এখন আমি মুক্ত, আর এখন তোমাদের সকলের শেষ এসে গেছে। আজ আমি তোমাদের কাউকেই জীবিত রাখব না। রাজু, তুমি অনেক বড় ভুল করেছ। এখন এই ডাইনি কোন অবস্থাতেই আমাদের জীবিত ছাড়বে না। সরপঞ্চ সাহেব, আমাকে ক্ষমা করবেন। আমি তার দ্বারা বিভ্রান্ত হয়েছিলাম। এখন কি আর কোনো সমাধান বাকি নেই? এর একটাই সমাধান, আমাদের অবিলম্বে সেই কূপের কাছে যেতে হবে। এই বলে তারা তিনজনই কুয়ার দিকে দৌড়ে গেল এবং ডাইনিও তাদের পিছু পিছু গেল। সেখানে পৌঁছে ঋষি বললেন, যদি তুমি এই ডাইনি থেকে মুক্তি পেতে চাও, তাহলে তোমাদের একজনকে একই কূপে ঝাঁপ দিয়ে আত্মত্যাগ করতে হবে। ঋষির কথা শুনে রাজু তৎক্ষণাৎ বলল, আমি নিজেই এই ঝামেলা সৃষ্টি করেছি, তাই আমিই তোমাকে এ থেকে মুক্তি দেব। এই বলে রাজু কুয়ায় ঝাঁপ দিয়ে নিজের জীবন উৎসর্গ করে। ঋষি তৎক্ষণাৎ ডাইনিটিকে আবার কোকিলে রূপান্তরিত করলেন, কিন্তু এবার তার আর মানুষের মতো কথা বলার শক্তি রইল না। রাজুর চলে যাওয়ায় সরপঞ্চ খুব দুঃখিত হলেন, কিন্তু তার আর কিছুই করার ছিল না। তাই তিনি বাড়ি ফিরে গেলেন এবং ধীরে ধীরে আবার সুখে বসবাস শুরু করলেন।